কি হয়েছিল যখন মৃত পিতামহের ঘড়ি ১০ বছর পর হঠাৎ চলতে শুরু করল? পিছনের ঢাকনা খুলতেই ভিতরে যা মিলল তাতে জীবন বদলে গেল। জানার জন্য শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ঘড়ি তো ১০ বছর ধরে বন্ধ ছিল, এটি হঠাৎ কিভাবে চলতে শুরু করল? কিন্তু সেই রাতে ১৪ই অক্টোবর ঠিক রাত ১২টায় ওই ঘড়ি চলতে শুরু করল। ব্যাটারি না বদলে, কেউ স্পর্শ না করেই টিক 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 টিক, যেন ১০ বছরের নীরবতা ভাঙছে। আর সেই রাত থেকেই এক ১৭ বছরের কিশোরের জীবনে সেই তুফান এলো যা তার গ্রামের প্রতিটি মিথ্যে উপড়ে ফেলে দিল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি গ্রাম ছিল শান্তিপুর। অজয় নদের তীরে সবুজ মাঠ, আম বাগান আর গ্রামের মাঝখানে একটি পুরনো চৌরাস্তা, যেখানে বিকেলে বৃদ্ধরা বসতেন আর কিচ্ছা শোনাতেন। কিন্তু একটি কিচ্ছা কেউ শোনাত না, ভুবন চৌধুরীর। ভুবন চৌধুরী ছিলেন আরিয়ানের ঠাকুরদা, গ্রামের সবচেয়ে ইজ্জতদার মানুষ। নদীর তীরে ৪০ বিঘা সবচেয়ে উর্বর জমি আর একটি হৃদয় যা সবার জন্য খোলা ছিল। গ্রামে কারো টাকা চাই, ভুবন চৌধুরীর কাছে যাও। কারো পরামর্শ চাই, ভুবন চৌধুরী। কারো বিয়ে হোক, ভুবন চৌধুরী বরযাত্রীদের সবার আগে। কিন্তু ভুবন চৌধুরীর একটি দুর্বলতা ছিল, এক বন্ধু, সমীর খাঁ। ছোটবেলার সাথী, একসাথে খেলা, একসাথে পড়া, একসাথে বড় হওয়া। ভুবন চৌধুরী বলতো, সমীর আমার ভাই, রক্তের নয়, হৃদয়ের। কিন্তু সমীরের হৃদয়ে অন্য কিছু ছিল, কালো কিছু, যা বছরের পর বছর ধরে পাকছিল। ১০ বছর আগে যখন ভুবন চৌধুরীর স্বাভাবিক মৃত্যু হল, গ্রাম শোক পালন করল। সমীর সবচেয়ে বেশি চোখের জল ফেলল, সবার আগে দাঁড়িয়ে থাকল। ভুবন চৌধুরীর ছেলে আরিয়ানের বাবা সেই সময় এতটাই ভেঙে পড়েছিল যে সামলে উঠতে পারল না। ৩ বছর পর হৃদরোগে আক্রান্ত হয়ে সেও চলে গেল। আরিয়ান একা রয়ে গেল। যখন বাবা গেল তখন তার বয়স ছিল ৭ বছর, এখন ১৭। ঠাকুমা ছিল বৃদ্ধ ও অসুস্থ। আর একটি পুরনো ঘড়ি যা ঠাকুরদার গলায় সবসময় থাকত, আরিয়ান পরে নিল। ঘড়িটি বন্ধ ছিল, চলত না, কিন্তু আরিয়ান কখনো খোলেনি, ঠাকুরদার শেষ স্মৃতি। ব্যাস এইটুকুই। আর গ্রামে এই ১০ বছরে কি বদলেছে? সমীর খাঁ, যে একসময় ভুবন চৌধুরীর হৃদয়ের ভাই ছিল, এখন গ্রামের প্রধান হয়ে গিয়েছিল। ৪০ বিঘা জমি যা ভুবন চৌধুরীর ছিল, ঋণের নামে কাগজে কলমে সমীরের নামে হয়ে গিয়েছিল। ভুবন চৌধুরীর ছেলে লড়তে পারেনি, সে ভেঙে পড়েছিল। আর যখন সেও চলে গেল, আরিয়ান তো ৭ বছরের বাচ্চা ছিল, কার সাথে লড়ত? আরিয়ান বড় হল দারিদ্র্যের মধ্যে। ঠাকুমার ওষুধ, স্কুলের ফিজ, দুবেলার রুটি, সবই কঠিন। আর সমীর, যে এখন প্রধান, মাঝে মাঝে সাহায্য করত। ১০০ টাকা দিয়ে দিত, পুরনো কাপড় পাঠিয়ে দিত। গ্রামবাসী বলতো, সমীরবাবু বড় মনের মানুষ, ভুবন চৌধুরীর নাতির খেয়াল রাখে। আরিয়ান কিছুই জানত না, শুধু একটি জিনিস ছাড়া। যখনই সমীর আরিয়ানকে দেখত, তার চোখে এক মুহূর্তের জন্য কিছু একটা ঝিলিক দিত, ভয়, অপরাধবোধ। আরিয়ান বুঝতে পারত না, শুধু দেখত। সেই রাতে ১৪ই অক্টোবর আরিয়ান ঘুমাচ্ছিল, গলায় সেই ঘড়ি, বন্ধ, মৃত, যেমনটা সব সময় থাকত। আর রাত ১২টায় টিক টিক, আরিয়ানের চোখ খুলে গেল। ঘরে নিস্তব্ধতা, ঠাকুমা পাশে ঘুমাচ্ছিল, বাইরে কুকুর ডাকছিল। কিন্তু আরেকটি শব্দ ছিল, বুক থেকে, গলা থেকে, ঘড়ি থেকে, টিক 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 টিক। আরিয়ান ঘড়ি দেখল, কাঁটাগুলো চলছে। ১০ বছর পর। হাত কাঁপল, বুক ধরফর করল। এটা কিভাবে? সে ঘড়ি উল্টে দেখল, পিছনের ঢাকনাটি পুরনো, মরিচা ধরা, কখনো খোলা হয়নি। আজ খুলল, নখ দিয়ে জোর লাগিয়ে ঢাকনা খুলল। ভিতরে ব্যাটারির জায়গায় একটি ছোট্ট জিনিস ছিল, চিপের মতো, পাতলা, কালো। আর তার নিচে ভাঁজ করা কাগজ, খুব ছোট, ঠাকুরদার হাতের লেখা। আরিয়ান কাগজ খুলল, হাত কাঁপছিল। লণ্ঠনের আলোয় পড়ল, আরিয়ান বেটা, যদি তুই এটা পড়িস তবে আমি আর নেই। কিন্তু একটা কথা জেনে রাখ, আমার মৃত্যু স্বাভাবিক নয়, আমাকে মারা হচ্ছে। আমার বন্ধু সমীর আমার ওষুধে কিছু মেশাচ্ছে। প্রতি সপ্তাহে অল্প অল্প করে আমি দুর্বল হচ্ছি। ডাক্তার কিছুই বুঝতে পারছে না, কিন্তু আমি জানি এটা বার্ধক্য নয়, এটা বিষ। রেকর্ডিং থামল, তারপর কাশি। আর সমীর আমার জমি চায়, ৪০ বিঘা অজয় নদের তীরে। আমি না বলেছি, বলেছি এটা আমার নাতির। সেই দিন থেকেই আমার ওষুধের রং বদলে গেল। আরিয়ানের চোখ দিয়ে জল পড়ছিল। কিন্তু রেকর্ডিং এখনও শেষ হয়নি। ঠাকুরদা আরও একটি কথা বলল, যা আরিয়ানের পায়ের তলার মাটি সরিয়ে দিল।
আর বেটা, শুধু আমি নই, অমরেশও, জগদীশও এবং বৃদ্ধ কানাইলালও, সবার জমি সমীরের নজরে, আর সবাই অসুস্থ হচ্ছে। সেই একই পদ্ধতি, অল্প অল্প, ধীরে ধীরে, যাতে কেউ সন্দেহ না করে। বন্ধুরা, একটি বন্ধ ঘড়ি 10 বছর পর সেই সত্য উগরে দিল যা মাটির নিচে চাপা ছিল। কিন্তু এখন শুধু সত্য সামনে এসেছে, হিসাব বাকি আছে। আর সমীর খাঁ এখনও জানে না যে তার সবচেয়ে বড় শত্রু সেই ছেলের গলায় ঝুলছে যাকে সে 100 টাকা দিয়ে চুপ রাখত। আরিয়ান রেকর্ডিং 3 বার শুনল। প্রতিবার ঠাকুরদার কণ্ঠ আরও গভীরে গেছে গেল। প্রতিবার রাগ আরও বাড়ল। কিন্তু আরিয়ান একটি কথা শিখেছিল, জীবনে রাগের মাথায় সিদ্ধান্ত নিতে নেই। সে কম্পিউটার বন্ধ করল, চিপ পকেটে রাখল, ঘড়ি গলায়, এবং ভাবতে লাগল, এখন কি করা যায়। পুলিশ? গ্রামের থানার মেজবাবু সমীরের সাথে মদ খায়। জেলা পুলিশ? প্রমাণ কি? একটি পুরনো রেকর্ডিং? 10 বছর পর কোর্ট মানবে? হয়তো মানবে, হয়তো মানবে না। আর যদি সমীর আগে জেনে পেরে যায়, তাহলে ওই রেকর্ডিংও গায়েব হয়ে যাবে, আর হয়তো আরিয়ানও। আরিয়ানের একজন মানুষের দরকার ছিল, এমন কেউ যে সত্য শুনবে, যার ক্ষমতা আছে এবং যে সমীরকে ভয় পায় না। গ্রামে এমন কেউ ছিল না, কিন্তু গ্রামের বাইরে সিউড়ি শহরে একটি নাম ছিল যা আরিয়ান স্কুলের লাইব্রেরিতে খবরের কাগজে পড়েছিল। জনতার আওয়াজ, একটি ছোট পত্রিকা যা জমি কেলেঙ্কারি নিয়ে স্টোরি করত, আর তার এডিটর বিকাশ দত্ত, যে গত বছর এক প্রভাবশালী নেতার জমি কেলেঙ্কারি ফাঁস করেছিল। আরিয়ান পরের দিন সকালে বাস ধরল সিউড়ি। জনতার আওয়াজের অফিস খুঁজল। ছোট একটি ঘর, বাইরে পুরনো বোর্ড, ভিতরে কাগজের স্তূপ, আর মাঝখানে বিকাশ দত্ত, 50-এর কাছাকাছি বয়স, পান খায়, মোটা চশমা, কিন্তু চোখে সেই ধার যা সত্য শুকে নেয়। আরিয়ান সব বলল, ঠাকুরদা, ঘড়ি, রেকর্ডিং, সমীর, জমি, আর সেই 4 নাম, অমরেশ, জগদীশ, কানাইলাল, যা ঠাকুরদার রেকর্ডিংয়ে বলেছিল। বিকাশ শুনল চুপচাপ, পান চিবোতে চিবোতে। তারপর রেকর্ডিং শুনল 2 বার, 3 বার। চশমা খুলল, চোখ মুছল। বেটা, তুই জানিস তুই কি উন্মোচন করেছিস? ঠাকুরদার সত্য শুধু ঠাকুরদার নয়। যদি তোর ঠাকুরদার কথা ঠিক হয়, তবে সমীর খাঁ একজন সিরিয়াল কিলার। একজন নয়, 4 জন বৃদ্ধকে মেরেছে, সবার জমি নিয়েছে, আর 10 বছর ধরে প্রধান হয়ে বসে আছে। আরিয়ান চুপ থাকল, কিন্তু ভেতর থেকে কাঁপছিল। সিরিয়াল কিলার? ওই লোকটা যে তাকে 100 টাকা দিত? বিকাশ বলল, রেকর্ডিং শক্তিশালী, কিন্তু একা যথেষ্ট নয়। আমাদের আরও প্রমাণ চাই, মেডিকেল রেকর্ডস, ওষুধের বিল, আর সবচেয়ে জরুরি ওই অন্য 3টি পরিবার, অমরেশ, জগদীশ, কানাইলাল। যদি তাদেরও একই কাহিনী হয়, তবে কেস পাক্কা। আরিয়ান জিজ্ঞাসা করল, কত সময়? 1 সপ্তাহ দে আমাকে, কিন্তু একটা শর্ত, সমীর যেন টের না পায়। তুই গ্রামে স্বাভাবিক থাক, যেন কিছুই হয়নি। আরিয়ান বাসে করে গ্রামে ফিরে গেল। বিকেলে সমীর চৌরাস্তায় দেখা দিল, হাসল। আরিয়ান বেটা, কোথায় গিয়েছিলি? আরিয়ান হাসি ফিরিয়ে দিল, শহরে গিয়েছিলাম কাকা, ঠাকুমার ওষুধ নিতে। আচ্ছা আচ্ছা, ঠাকুমা কেমন আছে? ঠিক আছে। সমীর কাঁধ চাপড়ে দিল, কিছু দরকার হলে বলিস। আরিয়ান মাথা নাড়ল, হাসল, আর ভেতরে, যেখানে রেকর্ডিংয়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানে একটি চিৎকার চেপে রাখল। সেই 1 সপ্তাহ বিকাশ কাজ শুরু করল। প্রথমে অমরেশের পরিবার। অমরেশ 8 বছর আগে মারা গিয়েছে, বার্ধক্যের রোগ। 25 বিঘা জমি ছিল। মরার পর ঋণের কাগজ বেরোল, জমি সমীরের নামে। অমরেশের ছেলে দিনমজুরি করে। বিকাশ ছেলেকে ডেকে জিজ্ঞাসা করল, তোমার বাবার ওষুধ কে আনত? সমীর কাকা প্রতিদিন অনেক খেয়াল রাখত। বিকাশের কান খাড়া হল। দ্বিতীয়জন জগদীশ, 7 বছর আগে মারা গিয়েছে। 30 বিঘা জমি, দীর্ঘ রোগ, জমি সমীরের নামে। ওষুধ কে আনত? সমীর কাকা খুব ভালো মানুষ, বাবার খুব খেয়াল রাখত। তৃতীয়জন কানাইলাল, 6 বছর আগে মারা গিয়েছে। 20 বিঘা জমি, একই কাহিনী, অসুস্থতা, জমি গেল। ওষুধ সমীর আনত। 4 জন বৃদ্ধ, 4 জনের জমি সমীরের নামে, 4 জনেরই ওষুধ সমীর আনত, 4 জনেরই স্বাভাবিক মৃত্যু। বিকাশ সিউড়ি জেলা হাসপাতাল থেকে মেডিকেল রেকর্ডস চাইল, আরটিআই করল। 3 দিন পর রেকর্ডস এলো 4 জন বৃদ্ধেরই, আর যা বেরোল তাতে বিকাশের মুখ হাঁ হয়ে গেল। 4 জনের রক্তে মরার আগে একটিই কেমিক্যাল পাওয়া গিয়েছিল, ইথিলিন গ্লাইকল, অ্যান্টিফ্রিজ, যা ধীরে ধীরে কিডনি ধ্বংস করে দেয়, যার কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই। ওষুধে মিশিয়ে দিলে বোঝা যায় না। 3-4 মাসে মানুষ শেষ। আর ডেথ সার্টিফিকেটে লেখা, বয়সের কারণে কিডনি ফেলিয়ার।
4 বার একই কেমিক্যাল, একই পদ্ধতি, একই ফলাফল। বিকাশ ওষুধের দোকান খুঁজল। গ্রামে একটিই দোকান ছিল, পাল মেডিকেল। বৃদ্ধ পালবাবু চালাতেন। বিকাশ পুরনো বিল চাইল। পালবাবু 10 বছরের পুরনো রেজিস্টার বের করলেন, আর তাতে সমীর খায়ের নামে প্রতি মাসে একটি ওষুধ, যা সাধারণত কোনো ডাক্তার প্রেসক্রাইব করে না, কুলেন্ট গ্রেড কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইউজ। পালবাবু তখন জিজ্ঞাসা করেছিলেন, সমীরবাবু, এই ওষুধ কিসের জন্য? ট্র্যাক্টরের জন্য কাকা, রেডিয়েটারে ঢালতে হবে। ট্র্যাক্টরে? যা মানুষের পেটে গিয়েছে। বিকাশের কাছে এখন সব ছিল, রেকর্ডিং, মেডিকেল রেকর্ডস, কেমিক্যাল ম্যাচ, ওষুধের বিল, 4 পরিবারের সাক্ষ্য। প্যাটার্ন পরিষ্কার, শিকারী একজন, শিকার 4 জন। বিকাশ আরিয়ানকে ডাকল, সব দেখালো। আরিয়ান দেখল, চুপ থাকল। তারপর একটিই প্রশ্ন করল, এখন কি? বিকাশ বলল, এখন দুটো রাস্তা। প্রথম, সরাসরি পুলিশ সিআইডিতে অভিযোগ, কিন্তু পুলিশে সমীরের কানেকশন আছে, চাপা পড়ে যেতে পারে। দ্বিতীয়, প্রথমে স্টোরি পাবলিশ করো মিডিয়াতে, তারপর পুলিশ বাধ্য হয়ে অ্যাকশন নেবে। দ্বিতীয়টা। বিকাশ মাথা নাড়ল। কিন্তু আরেকটা কাজ করতে হবে, সমীরের স্বীকারোক্তি রেকর্ডে আনতে হবে, তবেই স্টোরি ওয়াটারটাইট হবে। আরিয়ান থামল। আমি করব। তুই? ও তো তোর কাকা সেজে ঘোরে, যদি সন্দেহ হয়ে যায়? সেই জন্য আমিই করব। আমাকেও সন্দেহ করবে না। আমি ওর কাছে সেই বাচ্চা যাকে 100 টাকা দিয়ে চুপ করানো যায়। বিকাশ একটি বাটন ক্যামেরা দিল, একই পদ্ধতি, শার্টে। আরিয়ান নিল, পকেটে রাখল। পরদিন বিকেল, গ্রামের চৌরাস্তা। সমীর বসেছিল, চা খাচ্ছিল। আরিয়ান এলো, পাশে বসল, চা চাইল। দুজনে বসল, চুপচাপ চা খেল। তারপর আরিয়ান শুরু করল ধীরে, যেন কথা বলছে, কিন্তু প্রতিটি শব্দ ওজন করা। কাকা, ঠাকুরদা খুব ভালো ছিল না? আপনাকে খুব ভালোবাসত। সমীরের চায়ের চুমুক এক মুহূর্তের জন্য থামল। তারপর বলল, হ্যাঁ বেটা, ভুবনদা আমার সব কিছু ছিল। উনার অসুস্থতা হঠাৎ কিভাবে হলো কাকা? আগে তো একদম ঠিক ছিল। সমীর আরিয়ানকে দেখল এক মুহূর্ত। বার্ধক্য বেটা, শরীর সাথ ছেড়ে দেয়। আর অমরেশ দাদু, আর জগদীশ দাদু, আর কানাই দাদু, সবার একই রোগ, কিডনি। সমীরের চোখ বদলে গেল, চায়ের কাপ নিচে রাখল। আরিয়ানকে দেখল মন দিয়ে। প্রথমবারের মতো 100 টাকা দেওয়ার সেই নজরে নয়, অন্য কোনো নজরে। তুই এসব কেন জিজ্ঞাসা করছিস? আরিয়ান হাসি বজায় রাখল। এমনি কাকা, ঠাকুরদার কথা মনে পড়ছিল, ভাবছিলাম যদি কেউ বাঁচিয়ে নিত। সমীর উঠল, চায়ের টাকা রাখল। বাড়ি যা বেটা, বেশি ভাবিস না। চলে গেল। কিন্তু যাবার সময় একবার পেছন ফিরে দেখল আরিয়ানকে। আর সেই নজরে প্রথমবারের মতো আরিয়ান সেই জিনিসটা পরিষ্কার দেখতে পেল, যা বছরের পর বছর ধরে লুকানো ছিল, ভয়। সমীর ভয় পেয়ে গিয়েছিল। সেই রাতে রাত 12টার সময় আরিয়ানের ফোন বাজল। বিকাশ ছিল। বেটা, সমীর কাউকে ফোন করেছে। আমার সোর্স জানিয়েছে ও তোর ব্যাপারে খোঁজ নিচ্ছে। কাউকে বলছিল, ছেলেটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। আরিয়ানের বুক ধড়ফড় করল। আর একটা কথা, কাল রাতে সমীর তোর বাড়িতে আসতে চলেছে, একা। আরিয়ান বিকাশকে বলল, কাকা, সমীর কাল রাতে আসছে। আমার কাছে একটি সুযোগ আছে। যদিও আমার বাড়িতে কিছু বলে, কোনো কিছু, এবং রেকর্ড হয়ে যায়, তবে। বিকাশ থামল, ভাবল, বিপজ্জনক। কিন্তু যদি তোর সাহস থাকে, তবে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হবে না। আরিয়ান বলল, সাহস ঠাকুরদার আছে, আমি শুধু উনার ঘড়ি পরে আছি। বিকাশ দুটো কাজ করল। প্রথম, বাটন ক্যামেরা আবার অ্যাক্টিভেট করল। এইবার ঘরের কোণে এমন জায়গায় যেখানে কেউ দেখতে পাবে না, কিন্তু পুরো ঘর দেখা যাবে। দ্বিতীয়, নিজের এক জার্নালিস্ট বন্ধুকে ডাকল শহর থেকে, যে গ্রামের বাইরে গাড়িতে বসে থাকবে। যদি কিছু ভুল হয়, তবে পুলিশ ডাকতে পারবে। আরিয়ান ঠাকুমাকে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দিল। বলল, ঠাকুমা, আজ রাত ওখানেই থেকো, আমি ঠিক আছি। ঠাকুমা দেখল আরিয়ানের চোখে কিছু একটা আছে, যা আগে দেখেনি। কিছু জিজ্ঞাসা করল না, চলে গেল। রাত 10টা, আরিয়ান একা ঘরে, লণ্ঠন। বাইরে অন্ধকার, কুকুর ডাকছিল। বাতাসে ঠান্ডা, আর গলায় ঠাকুরদার ঘড়ি, টিক 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 টিক, যেন বলছে, প্রস্তুত থাক। 11টার সময় পায়ের শব্দ বাইরে, ধীর, থামছে, চলছে। দরজায় টোকা, হালকা। আরিয়ান খুলল। সমীর দাঁড়িয়েছিল। সাদা কুর্তা, চোখে সেই হাসি, যা 30 বছর ধরে সবাইকে বোকা বানিয়ে এসেছে। কিন্তু আজ হাসির আড়ালে অন্য কিছু ছিল। বেটা, ঘুমাচ্ছিস না? আমি এমনিই চলে এলাম। ঠাকুমা কেমন আছে? প্রতিবেশীর ওখানে গেছে। ভিতরে এসো কাকা। সমীর ভিতরে এলো। এদিক ওদিক দেখল, ঘর ছোট, কোণে ক্যামেরা যা দেখা যাচ্ছিল না। বসল। আরিয়ান জল দিল। দুজনে বসল, চুপচাপ। লণ্ঠনের আলো কাঁপছিল। তারপর সমীর শুরু করল ধীরে, যেন কথা বলছে, কিন্তু প্রতিটি শব্দ ওজন করা। বেটা,
কাল চৌরাস্তায় যে কথাগুলো জিজ্ঞাসা করলি, ঠাকুরদার অসুস্থতা, অমরেশ, জগদীশ, কেউ কিছু বলেছে তোকে? আরিয়ান সরাসরি চোখের দিকে তাকালো। না কাকা, এমনি ভাবছিলাম। সবার একই রোগ কিভাবে হলো? সমীর আরিয়ানকে দেখল। ৩০ বছরের অভিজ্ঞতা ৪ জন বৃদ্ধকে মারার। তাকে বলছিল যে কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু সামনে একটি ১৭ বছরের ছেলে ছিল, গরিব, একা, যাকে সে ১০০ টাকা দিয়ে হ্যান্ডেল করে এসেছে। সমীর ঠিক করল মিষ্টি কথায় মেটাতে। বেটা, তোর ঠাকুরদা আমার ভাই ছিল। উনার অসুস্থতা আমাকে ভেঙে দিয়েছিল। আমি উনার ওষুধ এনেছি, সেবা করেছি। আর যখন চলে গেলেন, জমির বোঝা আমি তুলে নিলাম। তোর বাবার ওপর ঋণ ছিল, আমি শোধ করেছি। জমি আমার নামে এই জন্যই আছে, তোর ভালোর জন্য। আরিয়ান শুনল প্রতিটি শব্দ, তারপর বলল, কাকা, একটা কথা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা কর। ঠাকুরদার ওষুধ আপনি আনতেন না? হ্যাঁ। অমরেশ দাদুরও? সমীর থামল। হ্যাঁ, ওরাও একা ছিল, আমি খেয়াল রাখতাম। জগদীশ দাদুরও? বেটা, তুই বলতে কি চাস? আরিয়ান পকেট থেকে ঠাকুরদার সেই কাগজ বের করল, সেই ঘড়ির ভেতর থেকে বেরো হাওয়া। টেবিলে রাখল সমীরের সামনে। সমীর দেখল প্রথমে কাগজ, তারপর আরিয়ান, তারপর আবার কাগজ। তার মুখ বদলে গেল, হাসি চলে গেল, রং উড়ে গেল, যেন কেউ মুখোশ ছিঁড়ে নিয়েছে। এটা এটা কোথায় পেলি? ঠাকুরদার ঘড়িতে, যা ১০ বছর ধরে বন্ধ ছিল, আর ১০ বছর পর চলল। সমীর উঠে দাঁড়াল, চেয়ার পেছনে সরে গেল। বেটা, এটা বুড়োর বকবক। অসুস্থতায় ওনার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাহলে কাকা, কুল্যান্ট গ্রেড কেমিক্যাল যা আপনি প্রতি মাসে আনতেন, ওটাও কি ট্র্যাক্টরের জন্য ছিল? সমীরের মুখ খোলা বন্ধ হল, তারপর খুলল, কোনো শব্দ বেরোল না। আর কাকা, ইথিলিন গ্লাইকল যা ৪ জনের রক্তে পাওয়া গেছে, ওটাও কি বার্ধক্যের রোগ ছিল? সমীরের পা টলল, দেয়াল ধরল। আরিয়ানকে দেখল যেন প্রথমবারের মতো দেখছে। এটি সেই বাচ্চা ছিল না যাকে ১০০ টাকায় চুপ করানো যেত। এটি অন্য কিছু। সমীরের মুখ বদলে গেল, হাসি ফিরে এলো না। যা এলো তা হলো আসল চেহারা, ঠান্ডা, শক্ত, সেই চেহারা যা ৪ জন বৃদ্ধ শেষবারের মতো দেখেছিল। তুই খুব হুঁশিয়ার হয়ে গেছিস। তোর বাবার সাহস ছিল না, তোর মধ্যে কোথা থেকে এলো? আরিয়ান গলা থেকে ঘড়ি খুলল, দেখালো। এখান থেকে। সমীর ঘড়ি দেখল, চিনল, ভুবন চৌধুরীর। সেই ৩০ বছর ধরে দেখে আসা, যা বন্ধ ছিল, যা এখন চলছে। আর সেই মুহূর্তে সমীরের মুখে যা এলো, তার রাগ ছিল না, ভয় ছিল। একটি ঘড়িকে, একজন মৃত মানুষের ঘড়িকে। তুই কি করবি? পুলিশে যাবি? কেউ শুনবে না। আমার হাত লম্বা, থানার মেজবাবু আমার, বিডিও আমার। আরিয়ান একটি শব্দও বলল না। বল কি চাস? জমি ফেরত? টাকা? বল, সওদা করি। তোর ঠাকুরদাও সওদা করত। আরিয়ান উঠল, দরজা খুলল। কাকা, ঠাকুরদা সওদা করত না, এই জন্যই আপনি ওনাকে মারলেন। আর আমিও সওদা করব না, এই জন্য আপনি এখান থেকে যান। সমীর দরজায় থামল, ফিরল। ভুল করছিস তুই। ভুল আপনি করেছেন ১০ বছর আগে, এখন সময় চলে এসেছে। সমীর গেল অন্ধকারে, আর আরিয়ান দরজা বন্ধ করল। দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। হাত কাঁপছিল, পুরো শরীর কাঁপছিল, কিন্তু কাজ হয়ে গেছে। ক্যামেরায় সব রেকর্ড হয়েছে, প্রতিটি শব্দ, কুল্যান্ট কেমিক্যাল, ৪ জন বৃদ্ধের উল্লেখ, সওদাকর, আমার হাত লম্বা, সব। পরের দিন সকালে বিকাশের কাছে ফুটেজ পৌঁছল। বিকেল নাগাদ স্টোরি রেডি। পরের দিন জনতার আওয়াজ ফ্রন্ট পেজ। প্রধান ৪ বৃদ্ধকে বীজ দিয়ে বেড়েছেন, সবার জমি হড়প করেছেন, ১০ বছর ধরে গ্রামের ভালো মানুষ সেজে বসেছিলেন। সাথে রেকর্ডিং, ভিডিও ফুটেজ, মেডিকেল রিপোর্টস, ওষুধের বিল, কেমিক্যাল ম্যাচ, ৪ পরিবারের সাক্ষ্য। দুপুর নাগাদ আঞ্চলিক নিউজ চ্যানেলগুলো ধরল, বিকেল নাগাদ ন্যাশনাল, রাত নাগাদ হ্যাশট্যাগ চলল, হ্যাশট্যাগ জাস্টিস ফর ভুবন চৌধুরী। দুদিন পর পুলিশ ইনকোয়ারি, সমীর খাঁ গ্রেপ্তার, ৪ বার খুনের অভিযোগ, জালিয়াতি, সম্পত্তি দখল। সেই হাসি, যা ৩০ বছর ধরে গ্রামকে বোকা বানিয়েছে, হাতকড়ায় গায়েব হয়ে গেল। কিন্তু সমীর যাওয়ার সময় একটি কথা বলল, যা আরিয়ান শুনল, আর যা সবচেয়ে বেশি বিঁধল। তোর ঠাকুরদাও এই রকমই জেদি ছিল। দেখ কি পেল সে, মৃত্যু। আরিয়ান উত্তর দিল না, তাকিয়ে থাকল যতক্ষণ না গাড়িটি গায়েব হয়ে গেল। কোর্ট অর্ডার দিল ৪ পরিবারের জমি ফেরত দেওয়ার। ভুবন চৌধুরীর ৪০ বিঘা আরিয়ানের নামে। অমরেশ, জগদীশ, কানাইলাল সবার ওয়ারিসদের জমি ফিরিয়ে দেওয়া হলো। ৪টি পরিবার, যারা ১০ বছর ধরে মজুরি করছিল, যাদের বৃদ্ধদের ভালো মানুষটি মেরে দিয়েছিল, তারা বিচার পেল। কিন্তু এটি বিটার সুইট, তিক্ত মধুর।
কোনো বৃদ্ধ ফিরে আসেনি, না ভুবন চৌধুরী, না অমরেশ, না জগদীশ, না কানাইলাল। জমি ফিরল, কিন্তু সেই হাতগুলো ফিরল না যারা সেই জমি চাষ করত। বিচার পাওয়া গেল, কিন্তু 10 বছর দেরিতে। আরিয়ান ঠাকুরদার জমিতে একটি কাজ করল, চাষাবাদ শুরু করল না। সেখানে একটি ছোট ক্লিনিক বানালো গ্রামের বৃদ্ধদের জন্য, বিনামূল্যে, যেখানে ওষুধ কোনো বন্ধু আনবে না, ডাক্তার নিজে দেবে। ক্লিনিকের বাইরে একটি বোর্ড টাঙানো হলো, ভুবন চৌধুরী মেমোরিয়াল হেলথ সেন্টার, আর ভিতরের রিসেপশনে দেয়ালের ওপর ঠাকুরদার ছবি, গলায় সেই ঘড়ি, হাসি মুখে। এক বিকেলে বিকাশ দত্ত এলো, ক্লিনিক দেখল, ছবি দেখল, তারপর আরিয়ানকে জিজ্ঞাসা করল, একটা কথা বল, ওই ঘড়ি 10 বছর পর কিভাবে চলল? ব্যাটারি তো ছিল না। আরিয়ান ঘড়ি দেখল, গলায় এখনো চলছে, টিকটিক। জানি না কাকা, হয়তো কখনো বন্ধই হয়নি, হয়তো আমি কখনো কান লাগিয়ে শুনিনি, আর যেদিন শুনলাম সেদিন চলছিল। বিকাশ দেখল, কিছু বলল না। আরিয়ান ছবির দিকে তাকালো, ঠাকুরদা হাসছেন। লোকে বলে মরার পর কিছু বাঁচে না, কিন্তু ঠাকুরদা একটি ঘড়ি ছেড়ে গেছেন, বন্ধ 10 বছর। আর সেই বন্ধ ঘড়ি সেই কাজ করেছে যা জ্যান্ত মানুষ 10 বছরে করতে পারেনি। কারণ সময় থামে না, লুকিয়ে থাকে, আর যখন বেরোয় তখন হিসেব পূরণ করেই বেরোয়। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের স্পর্শ করে থাকে, লাইক করুন, কমেন্টে লিখুন ঠাকুরদার সময় চলে এসেছে। সেই সব লোকেদের শেয়ার করুন যারা ভালো মানুষদের উপর চোখ বন্ধ করে ভরসা করেন। সাবস্ক্রাইব করুন, প্রতিটি গল্প একটি নতুন সত্য নিয়ে আসবে। ততক্ষণ নিজের বৃদ্ধদের খেয়াল রাখুন, তাদের ওষুধ নিজে আনুন, আর কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না, কারণ প্রতিটি হাসির পেছনের চেহারা সেই রকম হয় না যা দেখা যায়।